ইয়া রাখতে বেশ কয়েকদিন হলো। আজ শুক্রবার, ছুটির দিন। বেলা করে শেয়ারের ঘুম ভাঙে। এই কয়েকদিন পড়াশোনা ক্লাস ভীষণ ব্যস্ত ছিল সে। লেট নাইট স্টাডি করায় শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছে। গভীর রাতের গভীর ঘুম সব ক্লান্তি মিটিয়ে শরীর মন একদম সতেজ করে দিয়েছে। ফ্রেশ হয়ে ফুরফুরে মনে সে এর নিচে নামে। ব্রেকফাস্ট টেবিলের সামনে যেতেই দেখলো সেখানে বাড়ির কেউ নেই। সবাই কোথায়? ছুটির দিন সবাই তো বাড়ি থাকার কথা। ঘুম থেকে উঠতে খুব কি দেরি করে ফেলছে কি? সে এর হাতের ঘড়ির দিকে চোখ বুলায়। ঘড়ির কাঁটা ৯-এর ঘরে পাড়ি দিয়ে ১০-এর দিকে টিকটিক করে দৌড়াচ্ছে। খুব একটা দেরি তো নয়। সে আর ব্রেকফাস্ট টেবিলে বসতে বসতে কাজের খালাকে প্রশ্ন করলো, বাড়ির অন্য সবাই কোথায় খালা? আম্মা বাগানে সবাই। সাংবাদিকরা আইছে। সে এর ভ্রু কুঁচকে নিল। বিড়বিড় করে বলল, বড়লোকের বিরাট কারবার। নিউজ পেপার হাতে নিয়ে সে এর অলস ভঙ্গিতে চা পান করছে। পাতা উল্টাতে চোখ আটকায়। সেই রাতে অবচেতন অবস্থায় আরামের বুকে হেলে পড়া ছবি। উপরে বড় বড় অক্ষরে হেডলাইন, আরাম খানের প্রেম কথন, ৫ তারকা হোটেলে রাত্রি যাপন। নিচে বিস্তারিততে আরামের শেরের সম্পর্কে কথা বিকৃতভাবে তুলে ধরেছে। যা পড়ে শের থমকে যায়। এমন সময় ফোনটা বেজে ওঠে। শেহের ভয়ে কেঁপে উঠে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে পিয়ালের উচ্ছ্বসিত আওয়াজ ভেসে আসে, এখনই মেসেঞ্জার চেক কর, একটা ভিডিও পাঠিয়েছি। সে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে ফেসবুকে লগ ইন করে। মেসেঞ্জারে পাঠানো লিঙ্কে ঢুকতেই আরেক দফা ধাক্কা খায়। ফেসবুকে আরামের সাথে তার ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। আরাম তাকে কোলে করে হোটেলের রুমে নিয়ে যাচ্ছে। কে হোটেলে সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল করেছে। ভিডিওটা কোনো এক পেজ থেকে পোস্ট হয়েছে। কমেন্ট বক্স দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। আপত্তিকর ভাষায় বাজে বাজে কমেন্ট। সে আর বুঝতে বাকি রইল না বাগানে কিসের প্রেস কনফারেন্স চলছে। মোবাইল ফিরে দ্রুত পায়ে বাগানের দিকে ছুটে যায়। জনগণের সামনে আমাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট করার জন্য গত রাতের ভিডিওটি ভাইরাল করা হয়েছে। এটা আমাদের বিরুদ্ধে করা সুচারু চক্রান্ত। বিষয়টা যেভাবে সবার সামনে তুলে ধরেছে তা মোটেও এমন নয়। সে এর কোনো আশ্রিতা নয়, আমাদের বাড়ির হবু বউ, আরামের বাগদত্তা। আরাম শেরের সম্পর্ক অনেক দিনের। খুব তাড়াতাড়ি তারা বিয়ে করছে। শাড়ির মধ্যমণি দিশা আওয়াজ করে বলল, বাম পাশে আরাম, ডান পাশে আশরাফ খান, মালিয়া খানম বসে। সবার মুখ মেঘ গম্ভীর। আশরাফ খান রাগে কাঁপছে। মাটি কামড় দিয়ে কোনোরকম চুপ করে আছে। নিজেকে শান্ত রাখার যথাযথ চেষ্টা করে যাচ্ছেন। শেষ বয়সে কিনা বাহিরের মেয়ের জন্য বাড়ির মানসম্মানে টানাটানি চলবে। আরামের উপর বিশেষ রকম মেজাজ খারাপ হচ্ছে। এসবের কি দরকার ছিল? সামনে সাংবাদিকরা বসা। একের পর এক গা জ্বালা প্রশ্ন করছে। দিশা সবটা সামলাচ্ছে, ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছে। আরাম চোখ মুখ শক্ত করে বসে আছে। সাংবাদিকদের মধ্যে একজন বলল, আরাম স্যারের কাছে প্রশ্ন, শেহর ম্যাডাম যদি সত্যি তার বাগদত্তা হয় তাহলে খবরটা এভাবে লুকিয়ে রাখলেন কেন? আর সেদিন 5 স্টার হোটেলে কি করছিলেন? আরাম টেবিলের উপর হাত রেখে সামান্য ঝুঁকে সাংবাদিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকালো। এসব সাংবাদিকদের কাজ তিলকে তাল করা। অন্য কোনো সময় হলে আরাম বরাবরের মতো এবার ইগনোর করে যেত, কিন্তু এখানে প্রশ্নটা শেহরকে নিয়ে। আরাম এড়িয়ে যাওয়া মানে শেহরের চরিত্রের উপর প্রশ্ন তোলা। এমনিতেও যে বদনাম ছড়ানোর তা কাল রাত থেকে হয়ে গেছে। এই জঘন্য কাজটা যে এই বাড়ির কেউ একজন করেছে তা আরাম নিশ্চিত। কে করেছে তাও সে জানে। যদি এখানে সবকিছু মিটমাট না হয় তাহলে এসব নিয়ে আরো গভীর তদন্ত চলবে। সেই রাতে নিতানের সাথে শেরের দেখা করার ব্যাপারটা সবার সামনে আসলে আরাম না ফাঁসলেও সে ঠিক ফাঁসবে। আরাম স্বাভাবিক কণ্ঠে বলল, শের আমার বাগদত্তা, এটা কি পুরো শহরে ঢোল পিটিয়ে শোনাতে হবে? আর আমি আমার বাগদত্তা নিয়ে ডিনার যেতে পারি। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে আর বাইরে বৃষ্টি থাকায় এই রাতটা আমাদের সেখানে কাটাতে হয়েছে। এসব নিয়ে এত মাতামাতি কেন? এখন কি আমার পার্সোনাল লাইফের সমস্ত ডিটেলস মিডিয়াকে দিতে হবে? মিডিয়া এতটাই বেকার যে আমার পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকবে? ওয়ান ডে, জাস্ট একদিন সময় দিলাম। এর মাঝে এসব কিছু ডিলিট চাই। সকল ভিডিও নিউজ সব চাই মানে চাই। ক্লিয়ার? আর আমার শেষ কথাগুলো জোর গলায় বলল। প্রশ্ন করা সাংবাদিক ভয় কিছুটা কেঁপে উঠল। সে দূর থেকে আরামের কথাগুলো শুনলো। রাগে তার গা কাঁপছে। আরাম এসব মিথ্যা কেন বলছে? তাদের বাগদান হলো কবে? এভাবে ঝামেলা বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে? মিডিয়ার সামনে সবটা ক্লিয়ার করা দরকার। আরামের কাছে এই মিথ্যা বাগদানের খবরটা ছোট ব্যাপার হলেও শের কাছে অনেক বড় কিছু। এর মিডিয়ার সামনে সত্যটা বলতে তেড়ে আসছিল। শেরকে এভাবে তেড়ে আসতে দেখে লোকজনের মাঝে কানাঘুষা শুরু হয়। সবার সামনে শের কিছু বলতে যাবে, তার পূর্বে দিশা আটকে ফেলে। চোখের ইশারায় চুপ থাকতে বলে। শের মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। সাংবাদিকরা শেরের প্রশ্ন করতে চাইলেও আরাম কঠিন স্বরে বলে, শের কোনো জবাব দিতে বাধ্য নয়।
সে অসুস্থ। প্রেস কনফারেন্স এখানেই সমাপ্তি। সে মেয়ের দিকে অশ্রুনাদ চোখে তাকিয়ে শেরের রাগে আকাশচুম্বী। রাগে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, আমার অনুমতি ছাড়া এই লোকটার সাথে বিয়ে ঠিক করলে? এসব করার আগে একবার জন্য আমার বা আমার বাবার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না? সে শান্ত হও মা। এত কিছুর পর আমি কি করে শান্ত থাকবো বলতে পারো? আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। বাড়ির রেপুটেশনের জন্য এটা আমাকে বলতে হয়েছে, করতে হয়েছে। তোমার শ্বশুরবাড়ির রেপুটেশন বজায় রাখতে তুমি আমায় বলে দিবে? বলি কই দিলাম। আরাম যথেষ্ট ভালো ছেলে। টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা কোনোটার কমতি নেই। দেখতে বেশ সুদর্শন। তাহলে সমস্যা কোথায়? এসব টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার তাকে অপছন্দ, ঘৃণা করে তাকে। শুনেছ? যদি তাই হয় তাহলে হোটেলে তার সাথে কি করছিলে? মায়ের কথা শের এক মুহূর্তের জন্য মনে হলো এই কথা শোনার আগে মৃত্যু কেন হলো না। মাও তাকে ভুল বুঝলো। ছি, মায়ের তার সম্পর্কে এই ধারণা। সে তেতো মুখ করে বলল, আমার সবচেয়ে বড় ভুল ছিল তোমার কাছে আসা। মাঝে মাঝে প্রশ্ন জাগে, আমি তোমার মেয়ে তো? দিশা মেয়ের হাত ধরে অসহায় স্বরে বলল, ভুল বোঝো না, আমি ওসব কিছু মিন করিনি। এই মুহূর্তে আমার মাথা ঠিক নেই, কি থেকে কি বলছি। উফ, সে জিদ করো না, প্লিজ রাজি হয়ে যাও। আমি আমার সিদ্ধান্তে অটল। এই লোকটাকে কিছুতেই বিয়ে করব না। যাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না, তার সাথে সারা জীবন কি করে কাটাবো? মানিয়ে নেবে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুমি পেরেছিলে মানিয়ে নিতে? মেয়ের কথায় দিশা চুপ হয়ে যায়। পুরো ঘর জুড়ে পিনপড় নীরবতা। নীরবতা ভেঙে শের বলে, চিটাগাং বাবার কাছে ফিরে যাব, ব্যবস্থা করে দাও। মা কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। আলিয়া খানম ঘরের এক পাশ থেকে অন্য পাশ জুড়ে পাচারি করছে। কোনোভাবে নিজেকে ক্ষান্ত করতে পারছে না। মাথা চিন্তায় ফেটে যাচ্ছে। আশরাফ খান স্ত্রী উত্তেজিত দেখে বেশ কিছুক্ষণ চুপ থাকতে পারলো না। ভারী শব্দ করে বলল, কিছু করার নেই, বিয়েটা হবেই। মালিয়া খান থামলো, উত্তেজিত স্বরে বলল, জেনে শুনে মেয়েটাকে আগুনে ফেলবো? নিজেদের স্বার্থে নিষ্পাপ মেয়েটার বলি দিব? আর কোনো উপায় আছে কি? প্রথমত ফ্যামিলির রেপুটেশন, দ্বিতীয়ত আরাম আজ নয় কাল ঠিকই মেয়েটাকে নিজের পিঞ্জরায় বন্ধ করবে। তাকে আটকানোর মতো সাধ্যিকার। মালিয়া কোনটা সবাই ধপ করে বিছানায় বসলো। মেয়েটার নিষ্পাপ মুখ দেখলে বড্ড মায়া হয়। জেনে শুনে এমন ফুলের মতো ফুটফুটে মেয়ের উপর কীভাবে অন্যায় করি, বিবেকে বাধে যে। মালিয়া ভরা চোখে বলল। আশরাফ খান ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, এসব নিয়ে এত ভেবো না, যা ঘটবার তা ঘটবেই। মালিয়া শান্ত, স্বামীর সামনে শান্ত হলেও ক্ষান্ত হলো না। সকাল করে দুপুর এসে ঠেকলো। সারা বাড়ি জুড়ে পিনপড় নীরবতা। আরাম জানলার পাশে রকিং চেয়ারে দুলছে। বাইরে রৌদ্র ছায়া লুকোচুরি খেলছে। সূর্যমোহন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। বারান্দায় মেঝে মারিয়ে আস্তে আস্তে পশ্চিমা আকাশের বুকে হেলে পড়ছে। আরামের নির্যাতিত চোখ জোড়া বুঝে বুঝে আসছে। এমন সময় দরজার কর্নারে ঘুম ঘুম নির্জালস চোখ জোড়া খুলে দরজার দিকে তাকায়। জড়সড়ভাবে সে দাঁড়িয়ে। আরাম আবারও চোখ বুজে রকিং চেয়ারে গা এলিয়ে দেয়। গম্ভীর স্বরে বলে, ভিতরে এসো। সে ছোট ছোট পা ফেলে কাচুমুচু ভঙ্গিতে আরামের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ শেরে কোনো স্বরশব্দ না পেয়ে আরাম আগের মতো গম্ভীর স্বরে টেনে বলে, কিছু বলবে? জি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আরাম চুপ। সে থেমে আবার বলল, এখানে না, বাইরে কোথাও। আপনার কাছে সময় হবে? কথাটা বলে ভীতু ভীতু চোখে আরামের দিকে তাকালো। দুলতে থাকা রকিং চেয়ার থামলো। আরাম পূর্ণ চোখে শেরের দিকে তাকালো। কিছু একটা ভেবে বলল, কোথায় যেতে চাও? শের মাথা নত করে উত্তর দিল, আপনার সুবিধা মতো কোথাও। রেডি থেকো, বিকেলে বের হব। আরাম গাঢ় স্বরে বলল। শের হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। লাল সূর্যটা পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছে। প্রকৃতি ধীরে ধীরে উষ্ণ রূপ নিচ্ছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা। নদীর জলরাশি থই থই কাঁপছে। ঢেউগুলো অদ্ভুত সুন্দর সুল তুলছে। বেনামি হাওয়াগুলো কানে কানে কিছু একটা বলছে। নদীর পাড়ে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য ভরা রেস্টুরেন্টটা ভীষণ মন মাতানো। অন্য সময় হলে সে নিজেই প্রকৃতির মাঝে ডুবে যেত, কিন্তু এই মুহূর্তে সেই মেজাজে নেই। সামনে বসে থাকা মানুষটার উপর ভীষণ রাগ হচ্ছে। আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত। শের কোনো কথা আদৌ কি কান অব্দি পৌঁছেছে? শেরের ধারণা না, মুখ দেখে মনে হচ্ছে ওনাকে গলায় ছুরি ধরে নিয়ে আসা হয়েছে, পেঁচা মুখ করে রেখেছে। অবশ্য ওনাকে দোষ দিয়ে লাভ কি? শেরের নিজেরও এই মানুষটাকে ভীষণ অপছন্দ। আজ বিপদে হাত পা বাঁধা বলে ওনার কাছে আসা, না হয় কোনোদিন আসতো না। বাড়িতে কথা বলার সুযোগ নেই। মা বুঝতে পারলে ঝামেলা করবে।
আবারও ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করবে। শের গলা ঝেড়ে বলল, সরি, আমি এটা করতে পারবো না। আগামীকাল চিটাগাং ফিরে যাচ্ছি। কথাটা শোনা মাত্র আরাম ফোন থেকে চোখ সরিয়ে শেহের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ধপ করে ফোনটা সাইডে রেখে শেহের দিকে চোখে কাট কাট সরে বলল, তা কেন? আমার আপনাকে পছন্দ না। কারণ আপনার ব্যক্তিত্ব, প্রফেশন আমার অপছন্দ। আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, কোন জিনিসটার অভাব? তোমার কি চাই? সে তাচ্ছিল্য এসে বলল, আমার আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা কোনোটাই চাই না। আপনার কাছে বিয়েটা ছেলেখেলা হলেও আমার কাছে এই বন্ধনটার মূল্য অনেক। তো তোমার কি পছন্দ শুনি? সে নদীর জলসের দিকে এক পলক তাকালো, ছোট একটা শ্বাস নিয়ে আরামের দিকে চোখ ফিরিয়ে বলল, এমন ক্ষমতা বিলাসবহুল জীবন আমার চাই না। সাধারণ জীবন চাই। নিজের ছোট্ট একটা পরিবার, টানাপোড়েনের ভালোবাসাপূর্ণ সাজানো সংসার, যেখানে টাকার কমতি হলেও ভালোবাসার কোনো কমতি থাকবে না, যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যাবে, কারো বুকে মাথা রেখে দূরে সন্ধ্যা আকাশে জ্বলতে থাকা মিটমিট তারা গোনা যাবে, যার চোখে চোখ রেখে বুকের গভীরতা মাপা যাবে। এমন কাউকে চাই আমার। সে কথা শেষ হতেই আরাম শেষে উঠল। হাসিটায় কোনো আনন্দ নেই, থমথমে আনন্দহীন হাসি। সে কিছুটা ঘাবড়ে যায়। আরাম ঠোঁটের কোণে হাসি রেখে বলল, জীবন কোনো রূপকথা নয়। তুমি যেভাবে বলছো তা কেবল রূপকথাতেই সম্ভব। অবশ্যই এতে তোমার কোনো দোষ নেই। দোষ তোমার বয়সের। বয়স অল্প, অনুভূতিও বেশি। অন্তত আমি যা তাই প্রকাশ করি, আপনাদের মতো নয়। মুখে এক, মনে আরেক। আরাম খেপলো, ভীষণ রকম খেপলো। এখন নিজের ক্রোধ সংযত রাখার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু মেয়েটা তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। এত অপছন্দ, এত ঘৃণা কেন? আরাম সেরে হাত টেনে কাছে আনলো, দাঁতে দাঁত চেপে বলল, শোনো মেয়ে, তুমি রাজি থাকো আর না থাকো, বিয়ে তো তুমি আমাকেই করতে হবে। কি হয়েছ? তুমি বিয়ের জন্য মানা করবে আর আমি খুশি খুশি মেনে নিব? হুম? শের ক্রুদ্ধ স্বরে বলল, কি করবেন আপনি? তোমার বাবার হোটেলের প্রজেক্ট, তাই না? বেশ কিছু না, তোমার বাবাকে পথে নামাবো। আর তোমার পরিচয় মিডিয়ার সামনে আসলে তোমার মায়ের কেরিয়ার এমনি এমনি শেষ হবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি চাও? তোমার একটা হ্যানাতে সব কিছু গড়তে ভাঙতে যথেষ্ট। জানি তোমার বাবা মা তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওনাদের নিয়ে তোমার তো আছে। আর আমার দিকে কিছুক্ষণ ঘৃণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সে মুখ খুলল, আপনার মতো নিকৃষ্ট মানুষ আমি আমার পুরো জীবনে দেখিনি। ঘৃণা করি আমি আপনাকে। ডোন্ট ওয়ারি, এখন থেকে রোজ দেখবে, খুব তাড়াতাড়ি আমার প্রেমেও পড়বে। নিউ ড্রিম। আরাম বাঁকা হাসলো। দিনের আলো কাটিয়ে ঘন কালো রাত নেমেছে। চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। গাড়ি নিজ গতিতে চলছে। সে জানালার দিকে ফিরে অশ্রু বিসর্জন দিচ্ছে। মাঝে মাঝে বুক চিরে কান্নার হু হু শব্দ বেরিয়ে আসছে। অন্ধকার রাস্তায় গাড়ি থামলো। চারদিকে নিরিবিলি নির্জন পরিবেশ। মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না। দূর থেকে নদীর কলকল শব্দ ভেসে আসছে। ভয়ে সে একটু কান্না থামালো। গাড়ি এখানে কেন থামলো? আরাম তার খুনটুন করে পানিতে ভাসাবে কি? সে ভীতু ভীতু চোখে একবার আরামের দিকে তাকায়। চেহারা দেখে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। হুট করে আরাম গাড়ির লাইট বন্ধ করলো। দূর আকাশে চাঁদের চাঁদনিতে ভুবন আলোকিত। গাড়িতেও নিভু নিভু আলো ছড়িয়েছে। শের কাচুমাচু হয়ে গাড়ির জানলার সাথে লেগে বসে আছে। আচমকা আরাম শেরকে নিজের দিকে টানলো। শের ভয়ে চুকমুক আরো শক্ত করে চাপলো। গাড়ি জুড়ে শেরের ভারী ভারী নিঃশ্বাস আনাগোনা চলছে। আরাম শেরের মুখখানা দুহাতে তালুতে নিয়ে বেশ আলতোভাবে ধরে। গভীর চোখে শেরের দিকে তাকায়। এই অল্প সময়ে কান্নাকাটি করে চোখ মুখের কি হাল করে ফেলেছে। চেহারা লাল হয়ে আছে, ফোলা ফোলা চোখ জোড়া বুজে আছে। শের চোখ বুঝলেও অনুভব করতে পারছে আরাম তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। খানিক বাদে টের পেলেও কপালের সাথে আরামের কপাল মিশে আছে। উষ্ণ ভারী ভারী নিঃশ্বাসগুলো আশ্রে মুখের ওপর পড়ছে। খানিকের জন্য শেরের মন ভাবনা শূন্য হয়ে যায়। ভয়, ঘৃণা কোনোটা অনুভব হলো না। এত কান্নাকাটির কি আছে? বিয়ে করবে, যুদ্ধ নয়। এসব কান্নাকাটি ছেড়ে নিজেকে আমার জন্য প্রস্তুত করো। বিয়ের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আই নিড ইউ। কেন বোঝো না? কঠিন কথাগুলো আরাম খুব সহজভাবে বলল। প্রত্যেক অনুভূতিতে মন ছুঁয়ে গেল। কথার মাঝে কিছু একটা ছিল, কোনো অজানা নেশা বা ঘোর। সেই সন্ধ্যার পর সে নিজের চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে। চিটাগাং বাবার কাছে যাওয়ার হলো না। আরাম বাড়ি থেকে বের হওয়ার সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। বিয়ের খবর শেরের বাবার কান অব্দি পৌঁছালে এর বিয়ে তাকে ছাড়াই ঠিক করলো। প্রথম দিকে এসব ভেবে ভীষণ রেগে যায়।
পরে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়। বিয়ের মাত্র 2 দিন বাকি। সে ঘর কোনো হয়ে রুমের এক কোণায় পড়ে থাকে। খাওয়া নাওয়া ঘুম সব ছেড়েছে। বিয়ে নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা নেই। আরামের প্রতি চরম ঘৃণার আগুনটা শীতল বরফে খণ্ডতে পরিণত হয়েছে। এখন আর কোনো কিছু অনুভব হয় না, কারোর প্রতি কোনো অভিযোগ হয় না। সে পাথরের পুতুল হয়ে গেছে। বিকেলে সে বারান্দা ছিল, এমন সময় পিছন থেকে কারো উপস্থিত টের পায়। মাথা করে মালিয়া খানমকে দেখতে পায়। চেহারা জুড়ে ভয় আর অস্থিরতা। সে কিছুটা জিজ্ঞাসা করার পূর্বেই মালিয়া খানম শেরের দিকে 2 কদম এগিয়ে কাঁপা কাঁপা হাতে শেরে হাত ধরে। চাপা ভীতু থমথমে স্বরে বলে, এখান থেকে পালিয়ে যাও। বের হতে আমি তোমাকে সাহায্য করব। তুমি এই বিয়ে করো না, পালিয়ে যাও। শের মালিখানের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। সন্ধ্যার পর বাড়িতে হইচই পড়ল। শের বাড়ি থেকে পালিয়েছে। আকাশচুম্বী রাগ নিয়ে আরাম মিনিট 10-এর ভেতর বাড়ি ফেরে। শেরকে খুঁজতে পুরো শহরে গার্ড বিছিয়ে দিয়েছে। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। উপরের রুম থেকে ভাঙচুরের বিকট শব্দে দেয়ালগুলো থরথর করে কাঁপছে। বাড়ির সবাই জড়সড়ভাবে নিচতলায় দাঁড়িয়ে আছে। আরামের রাগ সম্পর্কে সবার ধারণা আছে। এই মুহূর্তে আরামের সামনে দাঁড়ানো আর নিজের পায়ে নিজের কুড়ার মারা একই বিষয়। কে চায় যে ভয়ঙ্কর রাগের সম্মুখীন হতে? দিশা ভীতু চোখে বারবার উপর দিকে তাকাচ্ছে। ভয়ে বারবার গলা শুকিয়ে আসছে। সে কি করে বাড়ি ছেড়ে যেতে পারে? আর এখান থেকে কি করে বের হলো? এই কড়া পাহারার চোখ ফাঁকি দেওয়া তো চারটেখানি কথা নয়। কারো সাহায্য ছাড়া তো একদম অসম্ভব। তবে শেরের পালানোর পিছনে কি বাড়ির কারো হাত আছে? দিশা সন্দিহান চোখে হলঘরটা চোখ বুলায়। শেরকে পালাতে কে সাহায্য করবে? লিয়া? এমন সময় উপরের রুম থেকে ভারী কাচের কিছু ভাঙার বিকট শব্দে দিশার ধ্যান ভাঙল। ভয় কেঁপে ওঠে। নিশ্চিত রুমের টি টেবিলটা ভেঙেছে। আরহামের সামনে যেতে সাহস হচ্ছে না। যা বেপরোয়া মেজাজের! অন্যের সময় কেচে গেছে। উপরে ঘর থেকে কোনো সারাশব্দ মিলছে না। আরাম হয়তো কিছুটা ক্ষান্ত হয়েছে। দিশা ভীতু ভীতু পায়ে সিঁড়ির দিকে যায়। দোতলার শেষ সিঁড়িতে পা রেখে আটকে ওঠে। এ কি হাল! পুরো দোতলা চূর্ণ বিচূর্ণ জিনিসপত্রে ভর্তি। কোনো কিছু ঠিকঠাক অবশিষ্ট গেছে কিনা সন্দেহ। রুমের দিকে পা বাড়াতেই রাগের ফোঁস-ফোঁস শব্দ শুনতে পায়। জড়সড়ভাবে দরজার সামনে দাঁড়িয়ে দিশা ধীর স্বরে বলল, আমি সত্যি কিছু জানি না। শের বাড়ি থেকে পালাবে জানলে কোনোদিন তাকে একা ছাড়তাম না। মেয়েটা কোথায় আছে, কি করছে কে জানে। আমার খুব চিন্তা। আমার রক্তিম চোখের চাউনি দেখে দিশা থেমে গেল। পুরো কথা শেষ করার সাহস পেল না। আরাম দাঁতে দাঁত চেপে বলল, আপনি আপনার মেয়েকে নিয়ে কতটা চিন্তা করেন তা আমার জানা আছে। অন্তত আমার সামনে মমতাময়ী মা হওয়ার অভিনয় করবেন না। নিউজ পেপারের ছবি থেকে শুরু করে ইন্টারনেটে ভিডিও ভাইরাল অবধি সবটার পিছনে যে আপনি আছেন আমি জানি না। শুধু শেরের কথা ভেবে ক্ষান্ত ছিলাম। তাছাড়া শেরকে আমার চাই, একান্ত নিজের করে চাই। বিয়ের পরে আপনাদের কারোর সাথে শেরের কোনো সম্পর্ক থাকবে না। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আমার শের থেকে দূরে থাকবেন। আর আমার কথা দিশা মাথা নেড়ে বের হয়ে গেল। এই ছেলে কি চায়? শের তার মেয়ে, মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে? দিশা ভুল করেনি। এ যা করেছে শেরের সোনালী ভবিষ্যতের কথা চিন্তা করে করেছে। মাথা চেপে ধপ করে এলোমেলো বিছানায় বসে পড়ে। শের কোথায় যেতে পারে? কার কাছে? কারো সাহায্য ছাড়া গার্ডদের চোখ পাখি দিয়ে অসম্ভব বের হওয়া সম্ভবই না। কে সাহায্য করেছে? কে? উফ, অসহ্য মাথা যন্ত্রণা করছে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মাথাটা ভার ভার হয়ে যাচ্ছে। শরীর থেকে যেন সে আলাদা হয়ে যাচ্ছে। আরাম নিচের দিকে ঝুঁকে মাথা চেপে বসে থাকে। মালি এখনো ভয় ছটফট করছে। তারা রুম জুড়ে পায়চারি করে চলছে। মেয়েটাকে বাড়ি থেকে তো বের করলো, কিন্তু মেয়েটা কোথায়, কিভাবে যাচ্ছে কে জানে। ঠিকঠাক ট্রেনে উঠে সিলেট পৌঁছাতে পারবে তো? নানা চিন্তায় মাথা ভার হয়ে আছে। আলিয়া খানম বোনের বাড়ির ঠিকানা দিয়েছে। বোনকে ফোন করে আগে জানিয়েছে স্টেশন থেকে রিসিভ করে বাড়ি অবধি নিয়ে যাবে। সেখানে মেয়েটার যত্নতে কোনো কমতি হবে না। মায়ের জালে আটকে মেয়েটাকে তো বাড়ি থেকে বের করেছে। এখন বাড়িতে কি করে সামলাবে? আরামকে কি করে সামলাবে? সামান্য টের পেলেই পুরো বাড়ি তুরপার করে ফেলবে। চিন্তামগ্ন হয়ে বিছানায় বসে পড়ে সে। চমকা দরজা খোলার বিকট শব্দ হয়। মালিয়া খানম ছিটকে দরজার দিকে তাকায়। এলোমেলো বেশভূষায় আরাম দাঁড়িয়ে আছে। কঠিন মুখখানা হিংস্রতার ছাপ। বাদামি চোখের মণিটা রক্তিম হয়ে আছে। অগোছালো চুলগুলো চোখ ছুঁই ছুঁই। মালিয়ার বুঝতে বাকি রইল না, আরামের মাঝে অন্য সত্তা জেগে উঠেছে। এটা আরাম না, অন্য কেউ। হিংস্রতা আর কঠোরতা যার পরিচয়। মালিয়া ছোট্ট ঢোক গিলল। নিজের ভয়কে সংযত রাখার চেষ্টা করলো। আরাম রক্তের ক্ষুদ্র দৃষ্টিতে বলল, শেরকে কোথায় লুকিয়ে রেখেছ? মালিয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল।
হাসার চেষ্টা করে বলল, কি বলছো? আমি কেন লুকাতে যাব? তো সত্যিটা বলবে না? মালিয়া চুপ করে রইল। আরাম জ্যাকেটের ভেতর থেকে গান বের করে মালিয়ার দিকে তাক করলো। মালিয়া ভয় পেলেও কিন্তু মুখে প্রকাশ করলো না। তাচ্ছিল্য স্বরে বলল, এখন তুমি আমাকে মারবে? তোমার দাদিজানকে? তুমি আরামের দাদিজান, আমার না। তাছাড়া আমি তোমাকে মারবো না। জানি তোমার মৃত্যুর ভয় নেই। তোমার কলেজের খণ্ড আরামকে মারবো। বলি আরাম নিজের মাথায় গান পয়েন্ট করলো। মালিয়া এখন আর্তনাদে ভারী চিৎকার দিয়ে বলল, না, তুমি এমন করতে পারো না। আরামকে মারলে তার সাথে তোমার অস্তিত্ব বিলীন হবে। আরাম আনন্দহীন বাঁকা আসলো। এমনিতেও শেরকে ছাড়া আমি অস্তিত্বহীন। আমি আমার শেরকে চাই। শেরবিহীন আমার কিছু চাই না। মালিয়া আকুতি ভরা স্বরে বলল, নিষ্পাপ মেয়েটাকে যেতে দাও। আরাম শব্দ করে ভয়ানকভাবে হাসলো। কয়েক সেকেন্ড পর হাসি হুট করে থেমে গেল। মুখে কঠিন ভাব ফুটিয়ে বলল, তুমি বলবে নাকি আরামকে শুট করব? না না না, এমন করো না, প্লিজ। মালিয়া আকুতি ভরা স্বরে কেঁদে ওঠে। কান্নার সুর টেনে বলে, সে রেল স্টেশনে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। মুহূর্তে আরামের মুখে এক অদ্ভুত হিংস্র হাসি ফুটে ওঠে। চেহারায় কেমন যেন আতঙ্ক ভারী চমক। অদ্ভুত পাগলামো। আরাম মুখে সে অদ্ভুত হাসি নিয়ে দ্রুত বেরিয়ে যায়, যেন সে মহা খুশি। মালিয়া আরামের যাওয়ার দিকে ভীতু চোখে তাকিয়ে থাকে। না জানি মেয়েটার সাথে কি হবে, আর কত বছর এসব চলবে। আরাম কবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে? কবে? না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মালিয়া চোখ মুখ মুছে ডক্টর রেজাকে ফোন করলো। ব্যস্ত রেল স্টেশনে খালি বেঞ্চের ওপর এক কোনায় চোখ মুখ ঢেকে মোটা কালো চাদরে জড়িয়ে টের গুটিসুটি মেরে বসে আছে। চারপাশে শত শত মানুষ, যে যার মতো ব্যস্ত। চায়ের দোকানে টিভিতে শব্দ করে লোকজন কলহ মিশ্রিত বিশ্রী শব্দ হচ্ছে। প্রচন্ড মাথা ব্যথা করছে। শরীরটাও ভীষণ দুর্বল। তার উপরে গা জ্বালা গরম। ট্রেন ছাড়তে এখনো আর অনেক সময় বাকি। খিদে পেয়েছে। সেই দুপুর থেকে কিছু মুখে তোলেনি। মনে হচ্ছে এখনই বুঝে দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। সে একবার ছোট ছোট পা ফেলে সামনে হোটেল দিকে যেতে যায়, পরক্ষণে আবার পিছু পা হয়। যদি কেউ চিনে ফেলে। বেঞ্চে হেলান দিয়ে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসে থাকে। করে কেউ তার গায়ের চাদরটা টেনে নেয়। সে বিস্মিত চোখে সামনে তাকাতেই থতমত খেয়ে যায়। ভয়ে গা থরথর করে কাঁপতে লাগে।